নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ডিপ্লোমার যারা বর্তমানে থার্ড ইয়ার স্টুডেন্টরা রয়েছো, অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমা থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট রয়েছো, তো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট যে পেপার সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এস্টিমেশন অ্যান্ড কস্টিং। তো এই পেপারটা তোমরা অনেকেই বিল্ডিং ইলেকট্রিফিকেশান বলেও চেনো। তো এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু পেপার তোমাদের জন্য, এবং আশা করব কিন্তু তোমরা এই পেপারটা যদি ভালো করে পড়ো, পরবর্তীকালে কিন্তু তোমাদের প্রচুর সুযোগ রয়েছে। ঠিক আছে। তো এটা বিল্ডিং ইলেকট্রিফিকেশান তোমাদের পেপার, যেটাকে আগে বলা হতো ইলেকট্রিক্যাল এস্টিমেশন অ্যান্ড কস্টিং। তো এর কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি চলে এসেছি। তো তোমরা একটু প্রশ্নগুলি দেখো এবং উত্তর করার চেষ্টা করো। কেন আমি বলছি যে দেখো, এখনও কেন আমি, যেহেতু তোমরা অনেকেই বলবে যে স্টেট কাউন্সিলের অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন, সেখানে কিন্তু এমসিকিউ এর কোনো জায়গা নেই। বাট আমি বলবো, যত তোমরা এমসিকিউ কোশ্চেনগুলো করবে, তোমাদের বড় কোশ্চেন যেমন রেডি হবে, তার সাথে তোমাদের আরও যে সুবিধাগুলি তোমরা পাবে সেটা হচ্ছে যে এমসিকিউ কোশ্চেনের যদি তোমরা করো, যে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং যে এক্সামিনেশনগুলো রয়েছে, তাতেও কিন্তু তোমাদের সুবিধা হবে। তো এই বিল্ডিং ইলেকট্রিফিকেশান বা ইলেকট্রিক্যাল এস্টিমেশন অ্যান্ড কস্টিং, তো এই যে সাবজেক্টটা রয়েছে সেটা মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টরা কিন্তু ভিডিওটাতে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমি তোমাদের ক্লাস শুরু করছি। তো সবার প্রথমে কোশ্চেন নাম্বার 1 দেখো, ইন ওভারহেড লাইনস। তো তোমরা জানো মেনলি দুই প্রকার লাইন আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে ওভারহেড লাইনস আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইনস। ওভারহেড লাইনসটা ব্যবহার করা হয় তোমার কোনো ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন ট্রান্সমিশনের জন্য, আর তোমার একটা নির্দিষ্ট কেভি রেটিং পর্যন্ত। আর তোমার আন্ডারগ্রাউন্ড যে কেবল, সেটা কিন্তু ব্যবহার করা হয় সমুদ্রের নিচ দিয়ে যখন অন্য দেশে পরিবহন করতে হয় ইলেকট্রিসিটি বা অপটিক্যাল ফাইবার, এগুলোর জন্য কিন্তু ব্যবহার করা হয়। তো বলা হয়েছে দেখো, ইন ওভারহেড লাইন উই জেনারেলি ইউজ করি আমরা ওভারহেড লাইনে। অপশান এ রয়েছে কপার কন্ডাক্টর, অপশান বি রয়েছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, অপশান সি রয়েছে ACSR কন্ডাক্টর, অপশান ডি রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। তো অনেক আগে কিন্তু তোমাদের কপার কন্ডাক্টর ইউজ করা হতো, বাট দেখা গেছে যে কপার কন্ডাক্টর ইউজ করলে মানুষরা কিন্তু সেই কপার কন্ডাক্টরগুলো চুরি হওয়ার প্রবণতা কিন্তু অনেক বাড়ছিল। পরবর্তীকালে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর দেওয়া হলেও তার কিন্তু তোমার যে রোধাঙ্ক, যেটাকে তোমরা বলো রেজিস্টিভিটি, তার ভ্যালু কিন্তু পরিবর্তন হওয়ার ফলে ওভারহেড লাইনসে কিন্তু সেগুলোর ব্যবহার কম করা হলো। তো বর্তমানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ACSR কন্ডাক্টর, যেটার ফুল ফর্ম হচ্ছে অ্যালুমিনিয়াম কোর সেন্ট্রাল রিইনফোর্স বা ACSR। ঠিক আছে। তো এই কন্ডাক্টর বর্তমানে ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা মিক্সড ধাতু দিয়ে তৈরি করা হয়। 2 নম্বর হচ্ছে ডিসি মোটর প্রডিউস। ডিসি মোটর কি প্রডিউস করে? মোটর তোমার ইলেকট্রিক্যাল এনার্জি নেয়, তার যে তোমার স্টেটার রয়েছে এবং তার যে রোটর রয়েছে, সেখান থেকে শাফটের মাধ্যমে কিন্তু তোমার মেকানিক্যাল পাওয়ার প্রডিউস করে। তাহলে বাকি আমাদের জেনে লাভই নেই, এগুলো প্রয়োজনই নেই। তাহলে অপশান এ হচ্ছে মেকানিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার করে না, ইলেকট্রিক্যাল কারেন্ট করে না, নান অফ দ্য অ্যাবাভ তো নয়। এরপরে দেখো, ইফ দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার ইজ হাফ, ইটস কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি উইল বি অ্যাবাউট। কী হবে যদি ডায়ামিটারকে আমরা হাফ করে দিই, তাহলে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কিন্তু তার 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। তো ডায়ামিটারের সাথে কারেন্ট ক্যারিংয়ের ক্যাপাসিটির কি সম্পর্ক রয়েছে? তো এটা কিন্তু তোমরা রেজিস্ট্যান্সের ভ্যালু থেকেও বুঝতে পারো, যে দেখো রো কি হয়, রো ইকুয়ালস টু R/L/A, যেখানে L হচ্ছে লেন্থ আর A হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়া। তো A ইকুয়ালস টু তোমরা এক্ষেত্রে লেখো πr², আবার R কি হয়, D/2 হয়। ওকে। তো π/D/2 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে তোমার এখানে π/D²/4। ওকে। তাহলে কি হলো দেখো, 1/4 কমে গেল। রেজিস্ট্যান্স কমা মানে তোমার এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে কারেন্টের যদি রেজিস্ট্যান্স
কমতে থাকে, তাহলে কারেন্টের সাথে তার রেজিস্টিভিটির সাথে তার কিন্তু প্রপোর্শনাল সম্পর্ক রয়েছে। তো সেই হিসেবে কিন্তু 1/4 টাইমস কিন্তু কারেন্ট কমে যাবে, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। তারপরে এই প্রশ্নটা পরীক্ষায় বহুবার এসছে, বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাতেও এসছে। দ্য চিপেস্ট সিস্টেম অফ ইন্টারনাল ওয়্যারিং, আমাদের বাড়িতে যে ইন্টারনাল ওয়্যারিং হয় তার মধ্যে সব থেকে সস্তা ইন্টারনাল ওয়্যারিং সিস্টেম কোনটা? তো কন্ডিউট ওয়্যারিং। এটা কিন্তু কন্ডিউট ওয়্যারিং অনেক দামি একটা ওয়্যারিং সিস্টেম, যেটা মেনলি দুটো টাইপে হয়, একটা হচ্ছে সারফেস কন্ডিউট, একটা হচ্ছে কনসিল্ড কন্ডিউট। ঠিক আছে, একটা হচ্ছে সারফেসের উপর দিয়ে যে কন্ডিউটটা হয় তাকে বলে সারফেস কন্ডিউট, যেটা দেখবে বাড়িতে আরসিসি হওয়ার আগে হয় সেটা হচ্ছে তোমার কনসিল্ড কন্ডিউট ওয়্যারিং। তারপরে হচ্ছে সিটিএস ওয়্যারিং, ক্যাসিং অ্যান্ড ক্যাপিং ওয়্যারিং। বেশিরভাগ বাড়িতে কিন্তু আমরা এই ওয়্যারিং সিস্টেমটাই দেখে থাকি, ক্যাসিং ক্যাপিং ওয়্যারিং। আর একটা হচ্ছে ক্লিট ওয়্যারিং। তো ক্লিট ওয়্যারিং হচ্ছে সব থেকে সস্তা ইন্টারনাল ওয়্যারিং সিস্টেম। এটা কিন্তু পরীক্ষায় বহুবার এই প্রশ্নটা এসছে, তো ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আরেকটা প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। অ্যাজ পার আইএসআই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনের দ্বারা দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি কানেক্টেড ইন ওয়ান সাব সার্কিট ইজ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসবেই। তোমরা সকলে বলবে যে আমাদের দাদা বড় কোশ্চেনের পরীক্ষা, বাট 1+2 এরকম পার্ট মার্কস থাকে, তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় 99%। অ্যাজ পার আইএসআই দ্য ম্যাক্সিমাম লোড দ্যাট ক্যান বি কানেক্টেড ইন ওয়ান সাব সার্কিট ইজ 800 ওয়াট কিন্তু কানেক্টেড থাকে। কী কী অপশান রয়েছে? 800 ওয়াটস অপশান এ, অপশান বি হচ্ছে 1000 ওয়াট, অপশান সি হচ্ছে 1600 ওয়াট, অপশান ডি হচ্ছে 500 ওয়াট। তো এর আনসার হলো এ, 800 ওয়াট। কোশ্চেন নাম্বার 6 আমরা একটু দেখে নেব। তো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ওয়্যারিং ইজ প্রেফার্ড ফর ওয়ার্কশপ লাইটিং। তো তোমরা জানো ওয়ার্কশপ, তোমাদের যে কলেজে যে ওয়ার্কশপগুলো রয়েছে সেখানে আমরা কি লাইটিং সিস্টেম ব্যবহার করব? তো অপশান এ রয়েছে দেখো ক্যাসিং অ্যান্ড ক্যাপিং ওয়্যারিং, অপশান বি রয়েছে ব্যাটেন ওয়্যারিং, অপশান সি রয়েছে কনসিল্ড কন্ডিউট ওয়্যারিং, আর অপশান ডি রয়েছে সারফেস কন্ডিউট ওয়্যারিং। তো অবশ্যই আমরা কিন্তু সবচেয়ে সুরক্ষিত কনসিল্ড কন্ডিউট ওয়্যারিং ব্যবহার করব। কোশ্চেন নাম্বার 7 দেখো, নন মেটালিক কন্ডিউটস ইউজড ইন ইন্টারনাল ওয়্যারিং আর জেনারেলি মেড অফ, যে নন মেটালিক যে কন্ডিউটগুলো থাকে সেগুলো কি দ্বারা তৈরি হয়? তো উড দিয়ে তৈরি হয়, কাঠ দিয়ে, না রাবার দিয়ে, না কর্ক দিয়ে, না পিভিসি দিয়ে? তো এর উত্তর হচ্ছে পিভিসি দিয়ে কিন্তু তৈরি হয়। না, পিভিসি কন্ডিউটস ক্যান বি জয়েন্ট বাই, পিভিসি কন্ডিউটকে আমরা কিভাবে জয়েন করতে পারি? অপশান এ রয়েছে ওয়েল্ডিং, ওয়েল্ডিংয়ের মারফত করতে পারি, না অপশান বি রয়েছে থ্রেডিং, থ্রেডিংয়ের মাধ্যমে, অপশান সি হচ্ছে সলভেন্ট সিমেন্ট, না অপশান ডি এনি অফ দিস। তো এনি অফ দিস দ্বারা কিন্তু আমরা পিভিসি কন্ডিউটকে জয়েন করতে পারি। কোশ্চেন নাম্বার 9 কি দিয়েছে? আ ফিউজ ইজ প্রোভাইডেড ইন ইলেকট্রিক সার্কিট ফর, ফিউজ আমরা কেন ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহার করি? অপশান এ সেফ গার্ডিং দ্য ইনস্টলেশন এগেনস্ট হেভি কারেন্ট, অপশান বি রিডিউসিং দ্য কারেন্ট ফ্লোয়িং ইন দ্য সার্কিট। এটা তো একদম পাতি ভুল, কারণ আমরা থোড়েই করব ফিউজ যাতে আমাদের কারেন্ট ফ্লোয়িং সার্কিটের মধ্যে কমে যায়। অপশান সি কি দিয়েছে? রিডিউসিং পাওয়ার কনজামশান, এটাও নয়। অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ, তাহলে অল অফ দ্য অ্যাবাভ তো হবেই না, তারপরে অলরেডি কিন্তু আমার বাকি উত্তরগুলোও কেটে গেছে, তার মানে উত্তর অপশান হবে এ সেফ গার্ডিং দ্য ইনস্টলেশন এগেনস্ট হেভি কারেন্টস। তবে অপশান 10 নম্বর প্রশ্নটা দেখো, দ্য আর্থ পোটেন্সিয়াল ইজ টেকেন অ্যাজ, যে পৃথিবীর যে পোটেন্সিয়াল বা বিভব সেটাকে কি ধরা হয়? সব সময় তোমরা জানো এটাকে জিরো ধরা হয়, ইনফাইনাইট জিরো, দ্যাট অফ সাপ্লাই অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। তো আনসার হচ্ছে বি জিরো। অপশান কোশ্চেন নম্বর 11, হুইচ অফ দ্য ফলোয়িং সাইট উইল বি প্রেফার্ড ফর আর্থিং, আর্থিংয়ের জন্য আমরা কি তোমার কি ধরনের জমি ব্যবহার করে থাকি? অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ক্লে সয়েল, না বি হচ্ছে ড্রাই অ্যান্ড রকি, অপশান সি হচ্ছে ওয়েট মেসি গ্রাউন্ড, অপশান ডি হচ্ছে ড্যাম্প অ্যান্ড ওয়েট স্যান্ড পিট। তো এর আনসার হচ্ছে ওয়েট মেসি গ্রাউন্ড, মানে ভেজা কর্দমাক্ত জমি কিন্তু বেশি ব্যবহার করা হয় আর্থিংয়ের জন্য। তারপর কোশ্চেন নাম্বার 12 দেখো, আর্থ ইলেকট্রোডস ক্যান বি ইন দ্য ফর্ম অফ, আর্থ ইলেকট্রোড কি, মানে আর্থের যে আমরা ইলেকট্রোড ব্যবহার করব ওয়্যারিংয়ের ক্ষেত্রে সেটা কোন ফর্মে থাকতে পারে? স্ট্রিপ
অর ওয়্যার থাকতে পারে, রড থাকতে পারে, প্লেট থাকতে পারে। তার মানে আমরা যে কোনো ব্যবহার করতে পারি, স্ট্রিপ বা ওয়্যার ব্যবহার করতে পারি, রড ব্যবহার করতে পারি বা প্লেট ব্যবহার করতে পারি। তো এর আনসার হচ্ছে ডি, এনি অফ দ্য অ্যাবাভ, যে কোনো একটা ব্যবহার করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং mixture is preferred for filling around the earth electrode for heavy effective earthing? coal salt mixture, এটা কিন্তু এর আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 14 দেখো, হুইচ সিস্টেম ইজ ইউজড ফর ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি নাও ডেজ ইন আ বিল্ডিং? তো আমাদের বাড়িতে যে বা বিল্ডিংয়ের যে তোমার ইলেকট্রিক্যাল এনার্জি ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কোন সিস্টেম ব্যবহার করি? প্রচণ্ড ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এ হচ্ছে ডিস্ট্রিবিউশন বোর্ড সিস্টেম, না বি হচ্ছে লুপ ইন সিস্টেম, না সি হচ্ছে ট্রি সিস্টেম, না নান অফ দ্য অ্যাবাভ? তো এর আনসার হচ্ছে বি, লুপ ইন সিস্টেম। কোশ্চেন নাম্বার 15 দেখো, অন হোয়াট বেসিস ইজ দ্য নাম্বার অফ সার্কিটস অর সাব সার্কিটস ডিটারমাইন্ড ইন হাউস ওয়্যারিং ইনস্টলেশন? তো কোন বেসিসের উপর নির্ভর করে আমরা কোনো বাড়িতে যে কতগুলি সার্কিট রাখবে বা কতগুলি সাব সার্কিট লাগবে ওয়্যারিংয়ের ক্ষেত্রে সেটা আমরা নির্ধারণ করি? এ হচ্ছে টোটাল নাম্বার অফ পয়েন্ট, বি হচ্ছে টোটাল লোড কানেক্টেড, অপশান সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি। তাহলে কতগুলো পয়েন্ট লাগবে বাড়িতে এবং কত পরিমাণ লোড কানেক্ট হতে পারে, তো তার উপর নির্ভর করে কিন্তু আমরা ওয়্যারিং ইনস্টলেশনের জন্য সার্কিট এবং সাব সার্কিট ডিটারমাইন করি। তো হবে আনসার হবে বোথ এ অ্যান্ড বি। কোশ্চেন নাম্বার 16 কি রয়েছে দেখো, এ সুইচ, একটা সুইচ ইজ আ ডিভাইস, সুইচ হলো এমন একটা যন্ত্র দ্যাট ইজ ইউজ ফর, সুইচকে আমরা কী জন্য ব্যবহার করি? এ হচ্ছে মেকিং দ্য ইলেকট্রিক্যাল সার্কিট, মানে সার্কিটটাকে মেক করে অন করার জন্য, বি হচ্ছে ব্রেকিং দ্য ইলেকট্রিক্যাল সার্কিট, সার্কিটটাকে ব্রেক করে অফ করার জন্য, না অপশান সি বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ? তো এর আনসার হচ্ছে অপশান সি বোথ এ অ্যান্ড বি, মেকিং দ্য ইলেকট্রিক্যাল সার্কিট অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেকিং দ্য ইলেকট্রিক্যাল। 17 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্থ অ্যান্ড বিটুইন কন্ডাক্টর ইজ? তাহলে ইনসুলেশন রেজিস্ট্যান্স বলেছে, কন্ডাক্টর আর্থ এবং কন্ডাক্টরের মধ্যে কি হয়? অপশান এ হচ্ছে লেস দ্যান পারমিসিবল ভ্যালু, অপশান বি হচ্ছে গ্রেটার দ্যান পারমিসিবল ভ্যালু, অপশান সি হচ্ছে ইকুয়াল টু পারমিসিবল ভ্যালু, অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। তো এর আনসার হবে বি, গ্রেটার দ্যান দ্য পারমিসিবল ভ্যালু। আমাদের যে পারমিসিবল ভ্যালু রয়েছে তার থেকে বেশি করতে হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 18 দেখো, পোলারিটি টেস্ট। তো পোলারিটি টেস্ট আমরা কী জন্য করি? তো পোলারিটি টেস্ট ইজ পারফর্ম টু ইনশিওর করার জন্য দ্যাট অল দ্য সুইচেস আর প্লেসড, সুইচগুলো সমস্ত সুইচ প্লেসড করা রয়েছে এ ইন ফেজ, না অপশান বি ইন নিউট্রাল, অপশান সি ইন আর্থেড ওয়্যার, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। তো এর আনসার হচ্ছে অপশান এ ইন ফেজ। তো দ্য সিম্বল, এখানে একটা সিম্বল দেওয়া রয়েছে এবং এই সিম্বলটা কি রিপ্রেজেন্ট করেছে সেটাই বলতে বলা হয়েছে। দেখো দ্য সিম্বল এইটা রিপ্রেজেন্টেড ফর, এ হচ্ছে সকেট আউটলেট 5 অ্যাম্পিয়ার, বি হচ্ছে সকেট আউটলেট 15 অ্যাম্পিয়ার, অপশান সি হচ্ছে এরিয়াল, অপশান ডি হচ্ছে আর্থিং। তো এর আনসার হচ্ছে বি, সকেট আউটলেট 15 অ্যাম্পিয়ার। এরপর দেখো কোশ্চেন নাম্বার 20-তে আমরা যাব। তো কী রয়েছে, নো সকেট আউটলেট ইজ টু বি প্রোভাইডেড ইন দ্য বাথরুম অ্যাট এ হাইট লেস দ্যান 1.5 মিটার। তো দেখো এর আনসার হবে 1.5 মিটার। অপশানগুলো হচ্ছে এ হচ্ছে অপশান 1.30 মিটার, অপশান বি হচ্ছে 1 মিটার, অপশান সি হচ্ছে 2 মিটার, অপশান ডি হচ্ছে 1.5 মিটার। তো দেখো আমরা কিন্তু বাথরুমের যে সকেট আউটলেট সেটাকে উঁচুতে করা হয় কেন? তো দেখো 1 নম্বর সমস্যা হচ্ছে অনেক সময় যে হয় বাথরুম কিন্তু ভেজা থাকে, ফলে সেখান থেকে জল কিন্তু তোমাদের এই সকেট আউটলেটে ঢুকে যেতে পারে এবং সেখান থেকে বাড়িতে শর্ট সার্কিট হতে পারে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাড়িতে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে, এবার যদি আমি সকেট আউটলেটটা অনেক নিচে করি, তারা যদি ভেজা হাতে তোমাদের সকেট আউটলেটের কোনো একটা সুইচ বা কিছুতে হাত দিয়ে ফেলে, তাহলে কিন্তু তাদের তড়িদাহিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো তাই আমরা এটাকে 1.5 মিটার বা 1.5 মিটার উপরে সবসময় বাথরুম থেকে রাখার চেষ্টা করি আমাদের সকেট আউটলেটটা। তারপর হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 21 কি দিয়েছে।
কোশ্চেন নাম্বার 21 রয়েছে ডিসি মোটর ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ডাইরেক্ট কারেন্ট। যে মোটরগুলো রয়েছে ডিসি মোটর আমরা ব্যবহার করি সেটা কোন প্রিন্সিপালের উপর কাজ করে? এ হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, অপশান বি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, অপশান সি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যান্ড অপশান ডি লেঞ্জেস রুল। দেখো সব লই কিন্তু মোটামুটি লাগে, বাট আমাদের যখন কোনো প্রশ্ন দেওয়া হবে যে কোন প্রিন্সিপালের উপর নির্ভর করে চলে, তখন আমরা মোস্ট যেটা সুইটেবল হবে সেটাই কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করব। যেমন যদি তোমাকে আমি বলি ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা মিউচুয়াল ইন্ডাকটেন্স, এইটার উপর নির্ভর করে তোমার কোন নীতি কাজ করে, সেটা হচ্ছে ট্রান্সফরমার। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলের উপর করে তোমার ডিসি জেনারেটর, আর ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের উপর কাজ করে ডিসি মোটর। লেঞ্জেস লয়ের উপর বা লেঞ্জের রুলের উপর তোমার নির্ভর করে কাজ করে ইন্ডাকশন মেশিন। তো এরকম কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে তোমার সবথেকে ভালো আনসার যেটা হবে সেটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। কোশ্চেন নাম্বার 22 দেখো, লাইটনিং অ্যারেস্টার বা এটাকে অনেকে সার্জ অ্যারেস্টার বলে। তো লাইটনিং অ্যারেস্টার বা সার্জ অ্যারেস্টার ইজ কানেক্টেড বিটুইন লাইন অ্যান্ড আর্থ আন্ডার প্রোটেকশান অ্যাট সাবস্টেশন। এ হচ্ছে ইন প্যারালাল উইথ ইকুইপমেন্টস, অপশান বি হচ্ছে ইন সিরিজ উইথ দ্য ইকুইপমেন্ট, অপশান সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, অ্যান্ড অপশান ডি হচ্ছে নান অফ দিস। তো এর আনসার হচ্ছে দেখো এ ইন প্যারালাল উইথ ইকুইপমেন্টস। প্যারালালে থাকে সবসময় আর্থিং অ্যারেস্টার, লাইটিং অ্যারেস্টার বা সার্জ অ্যারেস্টার। তারপর কোশ্চেন নাম্বার 23 দেখো, দ্য ভ্যালু অফ লো ভোল্টেজ ডাজ নট এক্সিডস আন্ডার নর্মাল কন্ডিশান। তো এটার কিন্তু আনসার দেখো অপশান এ রয়েছে 200 ভোল্ট, অপশান বি রয়েছে 250 ভোল্ট, অপশান সি রয়েছে 300 ভোল্ট অ্যান্ড অপশান ডি হচ্ছে 440 ভোল্ট। তো লো ভোল্টেজ মানে আমাদের বাড়িতে যে ভোল্টেজটা আসে সেটা নর্মাল কন্ডিশনে আসে 230 ভোল্ট অ্যান্ড 50 হার্জ। ফ্রিকোয়েন্সিটা অবশ্যই আমাদেরকে লিখতে হবে। তো 230 ভোল্ট ও 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে আসে। তো এটার যে ম্যাক্সিমাম লেভেল সেটা হচ্ছে তোমার 250 ভোল্ট, তার থেকে বেশি হলেই কিন্তু এটার নর্মাল যে ভ্যালু তার থেকে কিন্তু অনেকটা পারসিভ করে যাবে এবং বাড়িতে কিন্তু ব্রেকডাউন হবার সম্ভাবনা তৈরি হবে। তো তাই এর উত্তর হচ্ছে তোমার 250 ভোল্ট, অপশান বি। এরপর দেখো কোশ্চেন নাম্বার 24, দ্য সিম্বল অফ এক্সস্ট ফ্যান ইজ। তো অপশান দেওয়া রয়েছে, দেখো এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। তো এর উত্তর হবে অপশান বি। তো আমাদের বাড়িতে যে এক্সস্ট ফ্যান আমরা ব্যবহার করে থাকি, তো সেই এক্সস্ট ফ্যানের সিম্বলটা কিন্তু এরকম হয়। এরপরে দেখো আজকের এই পার্টের ফার্স্ট মানে ক্লাস 1-এর কিন্তু এটা লাস্ট প্রশ্ন এমসিকিউ। তো কোশ্চেন নাম্বার 25 রয়েছে, দেখো দ্য সিম্বল, এই সিম্বলটা কি প্রেজেন্ট করে থাকে, রিপ্রেজেন্টেড ফর। তো এই সিম্বল থেকে কিন্তু তোমাদের প্রচুর প্রশ্ন আসবে, এমনকি তোমাদের যে 3 মার্কস বা 5 মার্কসের প্রশ্ন আসবে সেখানে হয়তো দিল 2 মার্কসে যে কোনো দুটো বলে দেওয়া হলো মেশিনারি এবং তার সিম্বল জিজ্ঞেস করা হলো। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, আমাদের সময়ও এসেছিলো, ফলে তোমাদের সময়ও খুব ইম্পর্টেন্ট। তো এরকম যদি সিম্বল থাকে তো এটা এ অপশানে হচ্ছে এরিয়াল বোঝায়, না অপশান বি হচ্ছে সুইচেস বোঝায়, অপশান সি হচ্ছে সকেট আউটলেট 5 অ্যাম্পিয়ার বোঝায়, না অপশান ডি হচ্ছে সকেট আউটলেট 15 অ্যাম্পিয়ার বোঝায়। তো এর অপশানে এর প্রশ্নটার উত্তর হচ্ছে সি, সকেট আউটলেট 5 অ্যাম্পিয়ার। তো তোমরা যদি এরকম এমসিকিউ প্রশ্ন আরও পেতে চাও এবং তোমরা যদি তোমাদের পরবর্তীকালে এসএসসি জেই বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স ডাব্লিউবি জেই যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে এবং তোমরা মনে করো যে পরবর্তীকালে তোমরা ইঞ্জিনিয়ারিং এক্সামগুলি দিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও এবং ভিডিওগুলিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিজেদের যে তোমাদের লিস্ট সেই লিস্টের মধ্যে অবশ্যই এই চ্যানেলটিকে রাখো। ধন্যবাদ বন্ধুরা।